শীতকালে গ্রামাঞ্চলে আসবেন আর আপনাকে পিঠা খাওয়াবে না তা তো হয় না। নানান ধরনের পিঠার উৎসব কিন্তু গ্রামাঞ্চলেই বেশি দেখা যায়। ঢাকা শহরে অত একটা পিঠা সবার ঘরে না বানালেও গ্রামাঞ্চলে কিন্তু সবার ঘরে ঘরে শীতের দিনে পিঠা থাকবেই। গত এপিসোডেই কিন্তু আপনারা দেখেছিলেন যে আমরা কোথায় কোথায় ঘুরেছি। কমলা বাগানে গিয়েছিলাম, তারপর কিন্তু মাজারে গিয়েছি। ওখান থেকে বাসায় ফেরা মাত্রই আমরা শুনতে পারলাম যে আমাদের আরেক জায়গায় যেতে হবে, আমাদেরকে ইনভাইট করেছে, যাওয়াই লাগবে, একটু ওখানে যেয়ে বসতে হবে আর একটু চা নাস্তা করতেই হবে। তারপর চলে আসলাম। এটা হচ্ছে মামির ফুপুর বাসা। আই থিঙ্ক আমি ঠিকই বলেছি যে এটা মামির ফুপুর বাসা, বিকজ আমি একটু কনফিউজড। আর আমরা আসা মাত্রই কিন্তু আমাদেরকে এই নানান ধরনের পিঠা খেতে দিয়েছে, আর আমরা কিন্তু পিঠাটা খুবই এনজয় করছিলাম। আর এই তো ফরকান মামা, ওনাদের বাসায় আমরা এসেছি। আর এটা হচ্ছে মাশাল্লাহ ওনার ছোট্ট একটা বেবি। পিঠা খেতে না খেতে আমাদেরকে আবার নুডলস রান্না করে দিয়েছে, তার সাথে কিন্তু চাও ছিল। সো আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসে আবার বাসায় ব্যাক করেছি। আর বাসায় এসেই আবার দেখলাম আরেকটা আয়োজন, সেটা হচ্ছে বারবিকিউ। আজকে রাতে বারবিকিউ করা হবে, তাই সব কিছু কিন্তু প্রস্তুতি আগে থেকে নিয়ে রাখা হয়েছিল। ফোরকান মামাদের বাসা থেকে আসা মাত্রই সবাই কিন্তু আবার লেগে পড়েছে বারবিকিউ করার জন্য। আর এখানে কিন্তু আলাদাভাবে আরেকটা আয়োজন চলছে, সেটা হচ্ছে পরোটা বানানোর আয়োজন। কারণ যেহেতু বারবিকিউ করা হচ্ছে আর বারবিকিউ চিকেন আর ফিশের সাথে কিন্তু পরোটাটা একদম বেশ জমে যায়, তাই পরোটা বানানোর জন্য এক সাইডে আলাদাভাবে প্রিপারেশনস নেওয়া হচ্ছিল। তো সবাই কিন্তু খুব বেশি এক্সাইটেড ছিল, বিশেষ করে আমার জান বাচ্চাটা, ও কিন্তু অনেক খুশি, আপনারা কিন্তু দেখতেই পারছেন। আর এইখানে চলছে মেইন প্রস্তুতি, কারণ কয়লা জ্বালাতে হবে আর বারবিকিউ করার জন্য কিন্তু এটাই মেইন যে কাজ সেটা। কারণ হচ্ছে কয়লা যদি ভালো মতো জ্বালানো না যায় তাহলে কিন্তু বারবিকিউটা পারফেক্ট হবে না। সো বারবিকিউ পারফেক্টভাবে করতে গেলে অবশ্যই কয়লাটা ভালো মতো জ্বালাতে হবে। তাই সব ছেলেরা কিন্তু উঠে পড়ে লেগেছে যে কয়লাটা যাতে ভালো মতো জ্বলে। আর এইখানে কিন্তু পরোটার ডো অলরেডি তৈরি করা হয়ে যাচ্ছে, পরে বারবিকিউ হলে সাথে সাথে পরোটাটা ভেজে দিবে তাই। আর আমার মেয়ে কিন্তু খুবই এনজয় করছিল, ও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে কিভাবে করে পরোটাটা বানাচ্ছে। সবাইকে যেহেতু ভিডিও করলাম, নিজেকে ফোকাসে আনবো না তা তো হয় না, তাই নিজেকে একটু ভিডিও করে নিলাম। এই মোমেন্টটাতে নিজেকে একটু ক্যাপচার না করলেই না, কারণ মোমেন্টটা আমি খুবই এনজয় করছিলাম। আর সেই সাথে আমার হাজব্যান্ডও কিন্তু খুবই এনজয় করছিল, ও কিন্তু কয়লা জ্বালাতে খুবই হেল্প করেছে। তো যাই হোক, আর এখানে তো যে পরোটা বানানোর প্রস্তুতি চলছে, আর পরোটাটা কিন্তু খুবই প্রফেশনালভাবে বানানো হচ্ছে, যেভাবে করে হোটেলে বানানো হয়। আসলে এরকম কাজ আর এতগুলো পরোটা বানানোর জন্য কিন্তু অবশ্যই প্রফেশনালি করাটাই জরুরি ছিল তখন। আর এই তো এখানে কিন্তু কয়লাটা অনেক সুন্দরভাবে জ্বলে গেছে, এখন এক এক করে কিন্তু উপরে চিকেনগুলো দিয়ে দেওয়া হবে। সো চিকেনগুলো দিয়ে দেওয়া হয়েছে এবং খুবই সুন্দরভাবে চিকেনগুলো হচ্ছিল। সো জান্নাতও কিন্তু পাখা নিয়ে বলছিল যে ও বাতাস দিচ্ছে। আসলে মেয়েটা যেহেতু প্রথম এরকম কিছু দেখছে একদম লাইভ, তাই ও কিন্তু খুবই এক্সাইটেড ছিল। আর গ্রামে যেহেতু ও খুবই মজা করেছে, কারণ ওর জন্য এইগুলো সবই ফার্স্ট এক্সপিরিয়েন্স, তাই ও সব কিছুতে অনেক বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছিল। আর এই তো খুবই সুন্দরভাবে চিকেনগুলো কিন্তু হয়ে যাচ্ছিল। আর সেই সাথে এখানে কিন্তু পরোটাটাও ভেজে নেওয়া হচ্ছিল। যেহেতু বারবিকিউ অলমোস্ট হয়ে গিয়েছে, অনেকটাই ডান, তাই পরোটাটা তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছিল। অনেকগুলো পরোটা ভাজতে হবে, আর খুবই সুন্দরভাবে কিন্তু পরোটাগুলো ভাজছিল। আমার কিন্তু দেখে খুবই ভালো লাগছিল, একদমই হোটেলে যেভাবে করে ভাজা হয় সেভাবেই ভাজছিল। তারপর এখানে কিন্তু ফিশও দিয়ে দেওয়া হয়েছে, এখানে তেলাপিয়া ফিশ, ওটা বারবিকিউ করা হবে। সো এই জন্য আগে থেকে মেরিনেট করা ছিল, এখন জাস্ট চিকেনটা হয়ে যাওয়ার পরে ফিশগুলো দিয়ে দিয়েছে। ফিশ বারবিকিউ হয়ে যাওয়ার পরে টেবিলে কিন্তু খাবারগুলো সার্ভ করা হয়েছে। প্রত্যেকজনের প্লেটে পরোটা, সেই সাথে বারবিকিউ চিকেন আর বারবিকিউ ফিশ সার্ভ করা হয়েছে। দেখতে যেমনটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অসম্ভব মজা ছিল। আমার কাছে তো চিকেন বারবিকিউটা বেস্ট লেগেছে।
যেহেতু সবাই বারবিকিউ কাজে ব্যস্ত ছিল, তাই আমাদেরকে হয়ে যাওয়া মাত্রই সার্ভ করা হয়েছে। আর আম্মু বলছিল যে সবাই যদি একসাথে খেতাম তাহলে ভালো লাগতো, বাট সবাই আসলে একসাথে খেতে পারছিল না, তাই আসলে আফসোস করছিল আম্মুরা। তাদের আয়োজনের আর শেষ কোথায়। পরের দিন সকালবেলা উঠেই দেখলাম আরও আয়োজন, সেটা হচ্ছে নানান ধরনের পিঠা বানানো হয়েছে সকালে নাস্তার জন্য। ওই যে বললাম গ্রামাঞ্চলে যাবেন শীতের দিনে আর আপনাকে পিঠা খাওয়াবে না তা তো হয় না। সো তারা কিন্তু সকাল সকালই একদম পিঠা, এটাকে কি বলে, ম্যাড়া পিঠা, যেটা আসলে গোস্তের ঝোল দিয়ে খাওয়া হয়। তো এখানে কিন্তু গোস্তও রেডি আছে, আর সেই সাথে ম্যাড়া পিঠা ছিল, ভাপা পিঠা ছিল, সেই সাথে ডিম ভাজা ছিল, আর ছিল চা। চা না খেলেই না, চা তো সবাই জানে যে চা কম বেশি সবাই খায়, তাই চাটা তো থাকতেই হয় নাস্তার পরে। তুমি কোলে নিবা, তাহলে এই যে এখানে বসো, এই চেয়ারে বসো। নাস্তা কমপ্লিট করে আমরা কিন্তু রেডি হচ্ছিলাম, সবাই একটু একটু করে প্রিপারেশনস নিচ্ছিলাম, কারণ যেহেতু আমরা ঢাকায় ব্যাক করব, তাই ব্যাগ ট্যাগ গুছাচ্ছিলাম, রেডিও হয়ে গিয়েছিলাম, কিন্তু গাড়ি পাওয়া যাচ্ছিল না, তাই একটু ডিলে হয়ে যাচ্ছিল। আর জান্নাতে এখানে পুকুর সাইডে একটা চাপকল আছে, তো পানি চাপছিল, আর সব থেকে মজার কথা যে ও কিন্তু পানিটা বেরো করতে পারছিল চেপে, তো এর জন্য ও কিন্তু খুব বেশি খুশি হয়ে যাচ্ছিল। আর প্রথমবার মেয়েটা আসলে চাপকল দেখেছে এভাবে করে পানি চাপছে, আমারও দেখে কিন্তু খুবই ভালো লাগছিল ব্যাপারটা। জান্নাতের এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগে, যে মেয়েটা আসলে চেষ্টা করে কোনো কিছু করতে। নানু আর আন্টি ওকে হেল্প করছিল কল চাপতে, আরও যখন পানি বের করতে পারছিল খুবই হ্যাপি হয়ে যাচ্ছিল। দুইটা বাচ্চা আর গোল ঘরে ওদের মা। হ্যাঁ, চলো সামনে যাও, আসো। না ও মা দেখো মুরগি। হ্যাঁ, আস্তে আস্তে যাও। এর মা গরম করে মুরগি খাচ্ছে। হ্যাঁ, এই যে মুরগি দেখেছো, দৌড় দেয়, দৌড়, 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 দৌড়। নাচতে ওই দেখো কি সুন্দর সামনে যে বসছে। দেখেছো? দেখেছো হাম্বা। ওই ঘুমায়, বেবি ঘুমায়। না না, আসো আমার আচ্ছা আসো তাহলে। দেখছো, এই যে কি করে মা? মুরগি ডান্স করতে করতে আসছে। ডান্স করছে। আর এই তো গ্রামের ঐতিহ্যবাহী একটা জিনিস, সেটা হচ্ছে মাটির চুলা। গ্রাম সাইডে আসবেন আর মাটির চুলা দেখবেন না, মাটির চুলায় খাবার খাবেন না তা তো হয় না। তো এখানে কিন্তু মাটির চুলা আলাদা এক্সট্রাভাবে বানানো হচ্ছিল। এটা আসলে কেন বানিয়েছে, এত বড় একটা চুলা আমি জানি না, বাট আমার দেখে কিন্তু খুবই ভালো লেগেছে। আর এখানে জানাতে বাবা সব বাচ্চাদের ডাকছিল ওর সাথে বসে খেলা করার জন্য। আর গ্রাম সাইডের এই সবুজ প্রকৃতিটা আমার এত বেশি ভালো লাগে। আর মামিদের বাসার চারো সাইডে এত সুন্দর সুন্দর গাছ, মানে কোনটা যে গাছ নেই আমি জানি না, মানে অনেক ধরনের গাছ আছে। আর আমার কাছে কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল। সো চাচ্ছিলাম যে লাস্ট মোমেন্টটা একটু ক্যাপচার করে নেই, যাতে করে আসলে ঢাকা শহরে গেলেও এই সিনগুলো দেখলে যেন মনটা ভালো হয়ে যায়, তাই আসলে ক্যাপচার করে নিচ্ছিলাম। নেক্সট দিনে আসবো, আচ্ছা আল্লাহ বাসে রাখলে। ইয়া আর তো না ইয়ে রেখো, না না উঠো, বসো। হ্যাঁ বসো নানার সাথে যে। ওই যে বসো। মানে এইটা হলো কথা। হ্যাঁ, এটাই। বাসে রাখলে আবার আসবো, আইসা বেড়ে বেড়ে যাবো। তখন আপনি যে বড় পুতুরে নিয়ে আসবো, ওর তো শোক বেশি, ওর জন্য একটু দুঃখ জ্বালা। হ্যাঁ নাই বুঝছি, তাহলে এই জন্যই তো, তাছাড়া তো কোনো অসুবিধা নেই। আর তার মধ্যে দুদিন পরে আমার কাছে আমার টাকা না না ফোন ধরছে না, ফোন দিছে একবার। তুমি খালি বিড়ি কথা কও। ফোন দিছে না বললো কথা বলছে আমি। ইনায়া, হাই, হাসো হাসো হাসো। কথা কইছো? আম্মু এই যে বাসা থেকে ডাকাডাকি শুরু করলো। বাসায় যেয়েই দেখলাম এত এত শপিং ব্যাগ, এগুলো হচ্ছে আমাদের জন্য গিফট।
তারা আসলে 2টা দিন আমাদের জন্য যা করেছে, যে ভালোবাসা, যে আন্তরিকতাগুলো দেখিয়েছে, তারপরে কোনো গিফটেরই আসলে প্রয়োজন নেই। কারণ 2 দিন আসলে কিভাবে করে সময়গুলো চলে গিয়েছে বা এতটা ভালো লাগা কাজ করেছে যে বলার মতো না। তারপরেও তারা কিন্তু আবার আমরা যাওয়ার সময় আমাদের জন্য গিফট আনতে ভুলেনি। আসলে তাদের কথা আর কি বলবো, তাদের মনটা অনেক বড়, এর জন্যই আসলে তারা আমাদের জন্য এত কিছু করেছে। বড় সব মাঠে এসেই আরেকটা নতুন কিছু জান্নাতকে দেখাতে পারলাম, সেটা হচ্ছে ট্রাক্টর। যেহেতু ট্রাক্টর এর আগেও কখনো দেখেনি এবং এটা দিয়ে কী করা হয় সেটাও জানে না। আসলে ট্রাক্টর দিয়ে গ্রামাঞ্চলে জমি চাষ করা হয়, জমি চাষের কাজে ট্রাক্টরটা লাগানো হয়। তো এর জন্য আসলে মাঠে যখন কাজ করছিল আমরা ওই টাইমেই গিয়েছি, আর জান্নাতকে কিন্তু আমি ট্রাক্টর দিয়ে কিভাবে জমি চাষ করা হয় বা এই গাড়িটা কী সেটা ওকে বলেছি। মাঠে থাকতে ভালোই লাগছিল, বাট অনেকটাই রোদ ছিল। জান্নাতের বাবা বলছিল তোমাদের এত রোদে থেকে যেহেতু অভ্যেস নেই, তাই এত রোদে থাকাটা উচিত হবে না, হঠাৎ করে সিক হয়ে যাবা। তারপর পুকুর পাড়ে আসলাম, আর আন্টিরা বলছিল যে পুকুর পাড়ে একটু আগেই মাছগুলোকে খাবার দেওয়া হয়েছে। চলে যাচ্ছি নানু বলছিল আসলে আমরা যেহেতু একটু পরেই চলে যাব এর জন্য। আর দেখুন যাওয়ার আগেও আমাদেরকে না খাইয়ে ছাড়বে না। গরম গরম ভাতের সাথে কই মাছ, তার সাথে কিন্তু সবজি ভাজি ছিল, ডালটা তো আমি সবসময়ই বলছি ডালটা খুবই মজা ছিল। আর তারপরে কিন্তু গরুর গোস্ত ছিল, মুরগি ছিল। খাওয়া দাওয়া শেষ করে দেরি না করে গাড়িও চলে এসেছে, আমরা সবাই বের হয়ে গিয়েছি। আর আসার সময় তো বাসে এসেছিলাম, কিন্তু যাওয়ার সময় আসলে কারোই মুড ছিল না বাসে যাওয়ার, তাই আমরা একটা গাড়ি ভাড়া করেছিলাম এবং গাড়িটা আসলে আসতে একটু লেট হয়েছে, যার কারণে আমাদেরও বের হতে লেট হয়ে গেছে। না হলে কিন্তু আমরা সকালই বের হয়ে যাব এই চিন্তাটাই করেছিলাম। তো এই তো এক এক করে আমরা সবাই ব্যাগ নিয়ে বের হয়ে যাচ্ছি, আর সবাই বলছিল যে আরেকটা দিন থেকে যেতে, কিন্তু আমাদের কাছে আসলে ওরকম সময়টা ছিল না। আমরা অনেকটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম, যেহেতু ঢাকায় ব্যাক করে আবার 2 দিন পরে আরেক জায়গায় যাওয়া লাগবে। তো এই জন্য আসলে আমাদের সবারই তাড়াহুড়া ছিল, না হলে হয়তো বা আরেকটা দিন থাকার চিন্তা করা যেত। আর যেহেতু ঢাকায় একটু কাজও ছিল, তো এর জন্য আসলে আর থাকতে পারিনি। কিন্তু এই কয়টা দিন সময়টা আসলে খুবই ভালো গিয়েছে এবং খুবই এনজয়ের মধ্যে দিয়ে গিয়েছে। না না আসি, হ্যাঁ বাসে যান। মামা ঢাকাইলে বাসায় পরে পরে এগুলি দিতে বলছি ভাই আসি আসি ভাইয়া, আপনারা কষ্ট করলেন না, কষ্ট হয়ে গেছে মা, কষ্ট দিয়ে গেলাম, কষ্ট আমরা পাইছি, ভালোভাবে হেল্প করতে পারি না। নানা মামারা সবাই বলছিল যে আমরা নাকি কষ্ট করেছি। আমরা কোন দিক দিয়ে কষ্ট করেছি? কষ্ট তো তারা করেছে। এই 2টা দিন আমরা থেকেছি, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে আমরা কতদিন ধরে আছি, কারণ তারা এতটা ভালোবাসা, এতটা আন্তরিকতা দেখিয়েছে এবং তাদের প্রত্যেকটা রান্না, প্রত্যেকটা আয়োজন আমাদের জন্য এতটা ভালো ছিল যে বলার মতো না। আপনারা সবাই অনেক ভালো থাকেন, অনেক সুস্থ থাকেন, এই দোয়াটাই করি। যাত্রা শুরু করলাম যান্ত্রিক এবং ব্যস্ততম একটি শহরে, যেখানে আসলে কারোর জন্য কারো সময় নেই, সবাই ব্যস্ত। আর গ্রামে আসলে বোঝা যায় প্রকৃতিটা
কত সুন্দর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্রাহ্মণবাড়িয়া ট্যুরের ব্লগ এই পর্যন্তই ছিল, আর নেক্সট ব্লগের জন্য অবশ্যই ওয়েট করবেন এবং দেখবেন। আল্লাহ হাফেজ।